ফুলের দোকানে এসে গাড়ি থামিয়ে একগুচ্ছ রজনীগন্ধা আর বেলি ফুলের মালা নিল। প্রিয়তাকে সারপ্রাইজ দিয়ে আজ বাহিরে ঘুরতে নিয়ে যাব। কতদিন প্রিয়তাকে বাহিরে নিয়ে আসা হয় না। মেয়েটা মুখ ফুটে কখনো কিছু চায় না, একটা শাড়ি নিলেও ভালো হয়। অনেক দিন প্রিয়তাকে লাল শাড়িতে দেখা হয় না। আজ আমার বুড়িকে লাল শাড়িতে আমি নিজের হাতে সাজিয়ে দিব। বেলি ফুলের মালা খোঁপায় পরিয়ে আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকব। বিয়ের পর থেকে প্রিয়তার সাথে এই প্রথম একা একা সময় পার করানো। আল্লাহ ভালোই করেছে মিটিংটা ক্যান্সেল করে। কলিং বেলের শব্দ শুনে শেফালি এসে দরজা খুলেই অবাক হয়ে, ভাইজান আপনি? বাসায় তো কেহ নাই। সমস্যা নেই, তুমি আমার জন্য 1 কাপ কফি বানাও, আমি উপর থেকে আসছি। আপনি উপরে যাইবেন কেন? উপরে ভাবি আছে, আপনার এখন যাওন যাইব না। তোমার সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? আমি আমার রুমে যাব, তাও কাজের লোকের অনুমতি নিয়ে? কথাটা বলেই রিসাদ শেফালির পাশ কেটে বাড়ির ভিতরে ঢুকে উপরে উঠে যাচ্ছে। প্রিয়তা রুম থেকে বেরিয়ে এসে, শেফালি আপা, কলিং বেল বাজলো, শুনলাম কে এসেছে। প্রিয়তা কথাটা বলেই রিসাদকে উপরে উঠে আসতে দেখে থমকে যায়। কিছুটা সময় তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে, তুমি বাড়িতে আপুর সাথে যাওনি? না, তোমাকে একা রেখে যেতে মোটেও ইচ্ছে করলো না, তাই অফিস থেকে এখানে আসলাম। কিন্তু তোমার তো এখানে আসার কথা নয়, আর আমি রান্নাও করিনি। এর চেয়ে ভালো তুমি এখান থেকে যাও, ওই বাড়িতে গিয়ে আপুকে সময় দাও। শেফালির নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে দেখছে। শেফালির ইচ্ছে করছে কাঠ দিয়ে মাথাটা ফাটিয়ে দিতে। কত বড় সাহস নিবিড় ভাইজানের বউয়ের লগে অসভ্যতামি। শেফালির দিকে নজর পড়তে রিসাদ তাকিয়ে, তুমি দাঁড়িয়ে আছো কেন? বললাম না কফি বানাতে। প্রিয়তা শেফালির দিকে তাকিয়ে, শেফালি আপা, কফিটা বানিয়ে দিয়ে ওকে বিদায় করো। কথাটা বলেই প্রিয়তা নিজের রুমে যেতেই রিসাদ হাত ধরে ফেলে পিছন থেকে। প্রিয়তা থমকে দাঁড়িয়ে অবাক হয়ে রিসাদের দিকে তাকিয়ে আছে। আমার কথা এখনো শেষ হয়নি প্রিয়তা। ঠিক আছে, কি বলবে বলো। তুমি কি সত্যি প্রেগনেন্ট, নাকি আমাকে শোনানোর জন্য এসব কথা বলছো? রিসাদ, তোমার মতো এত নিজ মন মানসিকতা নিয়ে আমি থাকি না। কোনো মেয়ে তার মাতৃত্ব নিয়ে মিথ্যা বলে না। যারা বয়ফ্রেন্ডের সাথে অবৈধভাবে রাতের পর রাত কাটিয়ে যখন প্রেগনেন্ট হয়, তখন কিন্তু সে যতই খারাপ মেয়ে হোক না কেন, মাতৃত্বের কথাটা ঠিকই সবার সামনে প্রকাশ করে। আর আমার সন্তান তো কোনো অবৈধ নয়, তাহলে লুকানোর তো কোনো মানেই আসে না রিসাদ। প্রিয়তা, তুমি কেন বুঝতে চাইছো না আমাকে? আমি তোমাকে ভালোবাসি। তুমি প্রেগনেন্ট আমি কিছুতেই মানতে পারছি না। তুমি জানো, নিবিড়কে বোকা বানিয়ে আমি কনস্ট্রাকশনের কাজের কথা বলে 50 লক্ষ টাকা নিয়েছি, আর সে টাকা দিয়ে আমি ফ্ল্যাট কিনেছি। অবশ্য নাদুর থেকেও টাকা নিয়েছি অনেক। কথাটা শুনেই প্রিয়তা ভুরু কুঁচকে তাকিয়ে, তুমি একদিন দেখবে এর শাস্তি তোমাকে পেতেই হবে, আর সেটা নিবিড় নিজে তোমাকে দিবে। রিসাদ অট্ট হাসি দিয়ে, তুমি ভুল বলছো। নিবিড় কিছু করার আগেই আমি এখান থেকে চলে যাব তোমাকে নিয়ে। প্রিয়তাও তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে, রিসাদ, তুমি যার দিকে হাত বাড়াতে চাইছো সে নিবিড়ের জান। তুমি কি ভাবছো নিবিড়? প্রিয়তা কথাটা এখানে বন্ধ করে মনে মনে ভাবছে সত্যিটা বলা যাবে না। নিবিড় সব জানে, এটা জানলে ও নিজেকে গুটিয়ে নিবে, তাহলে নিবিড়ের সব প্ল্যান ভেস্তে যাবে। রিসাদ মুখ প্রিয়তার দিকে তাকিয়ে, চুপ করে আসো কেন? নিবিড়ের কি? প্রিয়তা চুপ করে আছে তা দেখে রিসাদ একটু এগিয়ে আসে, প্রিয়তা প্লিজ, তুমি আমার সাথে চলো। তোমার পেটে যে বাচ্চা আছে আমি সেটাও মেনে নিব। তোমার যা হয়ে যাক, আমার তাতে কিছু যায় আসে না, তবু আমি তোমাকে আমার করে পেতে চাই। কথাগুলো বলতে বলতে রিসাদ এগিয়ে আসছে আর প্রিয়তা পিছন যাচ্ছে। প্রিয়তা, তুমি কাছে এসো প্লিজ, তুমি দূরে যাচ্ছ কেন? রিসাদ, তুমি আমার কাছে এগিয়ে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। প্রিয়তা, তুমি কি পাগল? তুমি চিৎকার দিলে কেউ এগিয়ে আসবে না। আর শেফালি, তার সাহস এখনো হয়নি আমার সামনে দাঁড়িয়ে তোমাকে ছিনিয়ে নেওয়ার। নিবিড় সদর দরজা খোলা দেখে কপাল ভাঁজ করে। দরজা খোলা কেন? গার্ডগুলো তো এই সময় বাড়ির ভিতরে যাবে না। তাহলে বাড়িতে কে আসছে? নিবিড় হাতের শপিং ব্যাগ আর ফুলগুলো নিয়ে বাড়ির ভিতর ঢুকেই
একটু এগিয়ে যেতেই উপরের দিকে চোখ পড়ল। রিসাত, প্লিজ তুমি সরে যাও। নিবিড় হতভম্বের মতো তাকিয়ে আছে নির্বিকার হয়ে। রিসাত হাঁ করে তাকিয়ে আছে প্রিয়তার সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যাওয়ার দিকে। প্রিয়তার হাত টেনে ধরার আগেই প্রিয়তা স্লিপ খেয়ে পড়ে যায়। প্রিয়তা গড়িয়ে একদম নিচে এসে জ্ঞান হারিয়ে ফেলে। নিবিড় নিজের হাতের সব কিছু ছেড়ে দিয়ে স্থির হয়ে ধীরে ধীরে এগিয়ে প্রিয়তার সামনে এসে দাঁড়িয়ে ধপাস করে বসে পড়ে। প্রিয়তার মাথা কোলে তুলে নিয়ে বুকের সাথে মিশিয়ে কতক্ষণ জড়িয়ে ধরে গালে হাত দিয়ে, প্রিয়তা, প্রিয়তা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? প্রিয়তা, প্লিজ তুমি কথা বলো। দেখো আমি এসেছি, তোমার নিবিড় তোমার কাছে চলে এসেছে। প্রিয়তার নিথর হয়ে পড়ে আছে, কপাল ছুঁয়ে রক্ত বেরিয়ে নিবিড়ের শার্ট ভিজে যাচ্ছে। শেফালি দৌড়ে এসে, ছোট ভাইজান, ভাবির কি হয়েছে? রিসাদও দৌড়ে এসে, ও পড়ে গেল কি করে? আমি তো খেয়াল করিনি। নিবিড় কোনো উত্তর না দিয়ে মাহিদকে ফোন দিল অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। হসপিটালের করিডোরে অপেক্ষা করছে নিবিড়, মাহিদ, মোশাররফ হোসেন, সালমা বেগম আর দাদি। ডাক্তার অপারেশন রুম থেকে বেরিয়ে এসেছে আধা ঘন্টা পর। মোশাররফ হোসেন এগিয়ে এসে, ডাক্তার, প্রিয়তার কি অবস্থা? সরি চাচা, মেডিকেল সায়েন্সের কাছে এখন আর কিছুই নেই, উপরওয়ালাকে ডাকুন, আমরা অনেক চেষ্টা করেছি, এখনও জ্ঞান ফেরেনি। নিবিড় এগিয়ে এসে, জ্ঞান ফেরেনি মানে? ডাক্তার, ও আমার ওয়াইফ, বুঝেছেন আপনি? ও আমার স্ত্রী। কত টাকা লাগবে আপনার? আমি দেব, আপনি আমাকে চেনেন, আমি নিবিড় ইসলাম। আর আমার ওয়াইফ এইখানে এইভাবে পড়ে থাকবে? আপনি বলুন কত টাকা চাই আপনার? কথাগুলো চিৎকার দিয়ে ডাক্তারকে ঝাঁকিয়ে বলছে নিবিড়। ডাক্তার শান্ত গলায় নিবিড়কে বলল, দেখুন নিবিড় সাহেব, আমি জানি আপনার অনেক টাকা, কিন্তু সব টাকা দিয়ে তো হয় না। মেডিকেল সায়েন্সের অনেক কিছুই বাধ্যবাধকতা থাকে যা ডাক্তারেরাও কিছু করতে পারে না এক আল্লাহ ছাড়া। মাহি তার জহি পিছন থেকে জড়িয়ে ধরেছে। স্যার প্লিজ আপনি শান্ত হন, ডাক্তারদের ওপর সব ছেড়ে দিন, আর আল্লাহকে ডাকুন, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে। জুহি নিবিড়কে জড়িয়ে, ভাইয়া উনি ঠিক বলেছেন, আল্লাহকে ডাকো, ভাবি ঠিক সুস্থ হয়ে যাবে। নিবিড় নিস্তব্ধ স্থির হয়ে পিছাতে পিছাতে চেয়ারে গিয়ে ধপাস করে বসে পড়ল। মোশাররফ হোসেন পাশে বসে কাঁধে আলতো করে হাত রাখতেই ধীরে ধীরে শান্ত গলায় বলল, বাবা, আমার এত টাকা, এত প্রপার্টি, এসবের কোনো মূল্য নেই। সারা জীবন টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে কখনো এই কথা ভাবিনি, অনেক সময় টাকার কোনো মূল্যই থাকে না। বাবা, আজ আমার সব মূল্যহীন। মোশাররফ হোসেন ভারী গলায় বলল, বাবা তুই এইভাবে ভেঙে পড়ছিস কেন? প্রিয়তা ঠিক সুস্থ হয়ে যাবে, কিন্তু আমি বুঝতে পারছি না প্রিয়তার এই অবস্থা কি করে হলো। শেফালি যদি ফোন না করে বলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। দাদি এসে পাশে বসে, নিবিড়, আমারে তুমি একখান কথা কও দেখি, প্রিয়তার এই অবস্থা হইল কেমনে? শুনলাম নাকি তুমি খুলনায় গেছিলা, তাহলে বাড়ি আসলা কি কইরা? নিবিড় কিছুই বলল না, চুপ করে উঠে দাঁড়িয়ে পড়ল। ডাক্তাররা প্রিয়তাকে অপারেশন রুম থেকে বের করে ইমার্জেন্সি স্পেশাল কেবিনে দেওয়া হয়েছে। নিবিড় সেদিকেই করুণ চোখে তাকিয়ে আছে। ডাক্তার এসে নিবিড়ের কাঁধে হাত দিয়ে, সরি মিস্টার নিবিড়, আপনার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। নিবিড় নীরব হয়েই দাঁড়িয়ে আছে। রিসাত আর নাদিয়া দৌড়ে এসে নিবিড়ের সামনে দাঁড়িয়ে, ভাই, প্রিয়তার এখন কি অবস্থা? ডাক্তার কি বলছে? নিবিড় কিছুই বলল না, পাশ কেটে নাদিয়ার পাশ থেকে সরে গিয়ে প্রিয়তার কেবিনে গেল। নিবিড় টলমলে রক্তাক্ত লাল চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। পাশে এসে চেয়ার টেনে বসে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবেগী গলায় বলল, বুড়ি, এই বুড়ি, দেখো আমি খুলনায় যাইনি, তোমার কাছে আবার ফিরে এসেছি। তুমি জানো আজ আমি তোমার জন্য লাল বেনারসি এনেছি, রজনীগন্ধা আর তোমার পছন্দের বেলি ফুলের মালা এনেছি। আজ আমি তোমায় নিজের হাতে সাজাবো। এই বুড়ি, ওঠো না, এত ঘুমাচ্ছ কেন তুমি? বুড়ি জানো আজ আমি শুধু তোমাকে সময় দিব, তোমার জন্য একটা দিন লিখে দেব। এই বুড়ি ওঠো না, তুমি না উঠলে আমি কার সাথে কথা বলবো? তোমার মতো করে কেউ তো আমায় বোঝে না, তোমার মতো করে কেউ আমার রাগ সহ্য করে না। বুড়ি, তুমি ঘুমিয়ে থাকলে আমি কার সাথে কথা বলে নিজেকে হালকা করব? বুড়ি, এবার কিন্তু আমি সত্যি সত্যি রেগে যাব। তোমার সাথে কথা বলে যে শান্তিটা পাই, সে শান্তি আমি আর কোথাও পাই না বুড়ি।
তোমাকে আমি আর কখনো ভোগবো না, আর কখনো রাগ দেখাবো না। তবু ওঠো, প্লিজ একবার তাকাও আমার দিকে। নিবিড় ঢোক গিলে কিছুক্ষণ প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। আবার মজা করছো তুমি আমার সাথে? কেন করছো এমন? নিবিড় এবার ধমকিয়ে। এই মেয়ে, তুমি পেয়েছোটা কি আমাকে? হ্যাঁ, তুমি প্রতিদিন নতুন নতুন ড্রামা করবা আর আমি সেসব সহ্য করব? তোমাকে তো আমি বলেইছি আমি আর তোমাকে রাগ দেখাবো না। মাফ চাইতে হবে তোমার কাছে। পা ধরে বলো তুমি কি করলে তুমি উঠবা? নিবিড় আবারও চুপ হয়ে গেল। প্রিয়তার একটা হাত টেনে নিজের গালের সাথে ধরে চোখের পানি ছেড়ে, তুমি বলেছিলে না আমি তোমার জন্য কখনো কাঁদবো কিনা? আজ দেখো আমি কাঁদছি। তবে ইচ্ছে করে নয় বুড়ি, চোখ দুটো আজ যে নিজের নিয়ন্ত্রণে নেই। আমি তো সব নিয়ন্ত্রণ করতে পছন্দ করি, কিন্তু আজ হচ্ছে না। জানো প্রিয়তা, তোমার এই ঘুমের কাছে আমার সব সম্পদ মূল্যহীন, কিচ্ছুর দাম নেই। প্রিয়তা, তুমি আজ আমার যা ইচ্ছে বলে ডাকতে পারো, আমি একটু রাগ করব না। তবে যার জন্য তোমার এই অবস্থা, তাকে আমি কি অবস্থা করি তা কোনো জানোয়ার দেখলেও আঁতকে উঠবে। ও ভেবেছে তোমাকে আমার জীবন থেকে সরিয়ে ও খুব ভালো থাকবে, কিন্তু ও জানে না নিবিড় কতটা ভয়ঙ্কর এবং ভয়াবহ। ডাক্তার এসে নিবিড়ের পাশে দাঁড়িয়ে, মিস্টার নিবিড়, আপনি বাইরে যান। রোগীর পাশে এভাবে বসে থাকাটা ঠিক না। নিবিড় উঠে চোখ মুছে। ডাক্তার, ওর কতদিন পর জ্ঞান ফিরবে? সেটা তো জানি না, তবে আজও ফিরতে পারে, 6 মাসও লাগতে পারে, আবার 1 বছরও। ওকে, আপনি এক কাজ করুন, ওকে বাড়ি নেওয়ার ব্যবস্থা করুন, সাথে 2 জন সিস্টার দিয়ে দিন, আর আমি ওর সেবা করব। আজ থেকে এটাই আমার দ্বিতীয় চ্যালেঞ্জ, ওকে সুস্থ করা। প্রিয়তাকে বাড়ি নিয়ে সিস্টার আর ডাক্তারেরা বেডে শুয়ে সদর দরজা দিয়ে ঢুকছে। প্রিয়তা আসতেই সবাই এগিয়ে আসছে। সালমা বেগম আর জুহি দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। নাদিয়া প্রিয়তার নিথর দেহটির দিকে তাকালেই যেন বুক কেঁপে ওঠে। রিসাদ চুপ করে নাদিয়ার পাশে দাঁড়িয়ে প্রিয়তার আশার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। নিবিড় আর মাহিদ প্রিয়তার সাথে এসেছে। শেফালিও নিজের চোখ মুছছে। দাদি এগিয়ে এসে প্রিয়তার গাল ছুঁয়ে, মাইয়াটার এমন হইব ভাবতেও পারি নাই। কেন হইল, কিসের জন্য হইল, কিছু জানি না। দেখ নাদু, মাইয়াটারে কত নিষ্পাপ লাগতাছে, কত বকাবকি করছস মাইয়াটারে, আর এখন দেখ সবাইরে ছাইরা চইলা যাইতেছে। ডাক্তার নিবিড়ের দিকে তাকিয়ে, ওনাকে কোথায় রাখবেন? আপনার কথায় আমরা রোগীকে নিয়ে এসেছি, না হলে সব রোগী আইসিইউতে থাকা ভালো। ওনার কিন্তু এখন স্পেশাল কেয়ার নিতে হবে। যতদিন না ওনার জ্ঞান না ফিরে ততদিন ওনার দিকে নজর রাখতে হবে। আমরা বাড়িতেই সব ব্যবস্থা করে দিব। সালমা বেগম চোখ মুছে, তাহলে আমার রুমে দিন, আমি আমার মেয়ের সেবা করব। নিবিড় নিজেকে একটু সামলিয়ে, না, ওকে আমার রুমে দিন। মাহিদ, ম্যাডামকে উপরে নেওয়ার ব্যবস্থা করো। প্রিয়তাকে নিবিড়ের রুমেই দেওয়া হয়েছে। সবাই যে যার রুমে রেস্ট নিচ্ছে। সিস্টারদের নিবিড় শেফালিকে রুম দেখিয়ে দিতে বলে, আপনার গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি ওর পাশে আছি। সিস্টাররা হাসি মুখে রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় এসে প্রিয়তার পাশে বসে একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছলছল চোখে। অনেক অভিমান আমার ওপর তোমার, তাই না বুড়ি? তাই তো রাগ করে চোখ বন্ধ করে আসো। কিন্তু কতদিন থাকবে তুমি আমাকে এইভাবে ছেড়ে? তোমার বকবকানি না শুনলে আমার যে ভালো লাগে না। আসলে আমার জন্য আজ তোমার এই অবস্থা। কিন্তু বুড়ি, আমি কি করব বলো? বোনকে তো আমি ফেলে দিতে পারি না। মা চলে গেছে, বোন আমার সব ছিল। সে বোনটার ভাগ্য যে এত খারাপ হবে আমি কখনো ভাবিনি। ভেবেছিলাম ভালোবেসে বিয়ে করেছে, হয়তো সুখী থাকবে, কিন্তু আমার বোন সুখে নেই জেনেও কিভাবে লোকটার সাথে বোনটাকে চলে যেতে দেই বলো? তাই তো সেদিন বোনকে যেতে দেয়নি, দিয়েছি তোমাকে। এত কিছু করেও না পারলাম তোমাকে ভালো রাখতে, না পারলাম বোনকে। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে, তুমি রাগ করেই আমাকে ছেড়ে যেতে চাইছো তাই না? কিন্তু নিবিড় তোমায় যেতে দিবে না। আজ থেকে আমার নতুন চ্যালেঞ্জ তোমাকে সুস্থ করার, বুঝেছো তুমি? নাদিয়া আস্তে আস্তে এসে নিবিড়ের কাঁধে আলতো করে হাত রাখতেই নিবিড় শান্ত গলায় বলল, আপু তুই চেয়েছিলি না ও এই বাড়ি থেকে চলে যাক? দেখ, ও সত্যি আমার উপর অভিমান করে চলে যাচ্ছে। নিজে তো যাচ্ছে, সাথে বাচ্চাটাকেও। বাচ্চাটার জন্য আমার দুঃখ নেই, কিন্তু এই মানুষটা,
সেও কি আমার কাছে ফিরবে না? অবশ্য তোর জন্য ভালো হয়েছে, তাই না? আবু, তুই খুশি হয়েছিস? নাদিয়া কাঁদো কাঁদো গলায়, ভাই আমি চাইনি প্রিয়তার এমন কিছু হোক। হ্যাঁ, মেয়েটার ওপর রাগ ছিল, তাই বলে আমি ওর খারাপ চাইনি। নিবিড় কিছু বলল না, চুপ হয়ে উঠে চলে গেল চোখ মুছতে মুছতে। প্রিয়তার মা আর রিয়া এসেছে। প্রিয়তাকে দেখে চোখ মুছে নিচ্ছেন নূরজাহান বেগম। জুইহো প্রিয়তার পাশ থেকে নড়তে চাইছে না। নিবিড় রুমে আসতেই নূরজাহান বেগম করুণ গলায় বলল, বাবা, আমার মেয়েটার এই অবস্থা কিভাবে হলো? নিবিড় কিছু না বলে চুপ করে অন্যদিকে ফিরে আসে। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, চুপ করে থাকলে কি সব উত্তর পাওয়া যায়? মা, উত্তর দেওয়ার একটা সময় আছে, আর আপনাকে সে সময় অনুযায়ী উত্তরটা দিব। নূরজাহান বেগম কথা বাড়ালেন না। নিবিড়ের কথায় তিনি অনেক কিছু বুঝতে পেরেও চুপ করে আছে। নিবিড় আরও কিছু বলতে যাবে, তখন নাদিয়া আর রিসাদ রুমে ঢুকেই, ভাই আমি তোর জন্য খাবার এনে নিয়ে এসেছি, কাল থেকে কিছু খাসনি, এখন অল্প কিছু খেয়ে নে। রিসাদকে দেখে প্রিয়তার মা বড়সড় ধাক্কা খেলো। অবাক হয়ে রিসাদের সামনে গিয়ে, তুমি এখানে? নাদিয়া প্রিয়তার মায়ের কথা শুনে, আন্টি, ও আমার হাজব্যান্ড, আপনি চিনেন নাকি? কথাটা শুনে নিবিড় এসে, মা, রিসাদকে চিনবে কি করে? খাবারটা নিয়ে তুই এখান থেকে যা, আর ওনাদেরকেও নিয়ে যা, আমাদের গেস্ট রুমটা খুলে দে। রিসাদ নিবিড়ের কথা একটু অবাক হলো। নিবিড় কি কথা ঘোরাতে চাইছে? নিবিড় জেনে ঘোরাচ্ছে নাকি না জেনে? নাদিয়া নূরজাহান বেগম আর রিসাদকে নিয়ে চলে গেলেন। রিসাদ যার জন্য পা বাড়াতেই অনেক ভালোবাসে প্রিয়তাকে। কথাটা শুনে রিসাদ থমকে দাঁড়িয়ে পিছনে ফিরল, চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। একটা কথা কি জানো, আমি নিজেই খাল কেটে কুমির নিয়ে এসেছি। রিসাদ ঢোক গিলে, মানে? হঠাৎ এসব কথা? নিবিড় রিসাদকে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে, নাটক, তুই আমার বোনের সাথে দেখা, আমার সাথে নয়। তুই কি ভেবেছিস আমার বোন তোর কথায় গলে যায় বলে আমিও যাব? নিবিড় তার ছেলের হাসি দিয়ে, ভুল ভেবেছিস। আসলে তোর জন্য আমি ফাঁদ পেতেছিলাম, আর তুই ভুল করেই সেই ফাঁদে পা দিয়ে বসে আছিস। তুই নিজেকে যতটা চালাক ভাবিস, তার থেকেও তুই বোকা বেশি। কথাটা বলেই নিবিড় নিজের চেয়ারে পায়ের উপর পা দিয়ে বসে, তুই নিবিড় ইসলামের সাথে টেক্কা দিতে এসেছিস। তুই কি ভেবেছিস নিবিড়ের সাথে টেক্কা দেওয়ার ক্ষমতা তোর আছে? যদি এইটা ভেবে থাকিস, ভুল ভাবছিস। নিবিড় এমনি এমনি এই জায়গায় এসে পৌঁছায়নি। এই 31 বছরের বয়সে সফল বিজনেসম্যান হওয়াটা এতটা সোজা নয়। তুই কি ভেবেছিস আমার বউয়ের পিছনে লাগবি আর আমি জানতে পারবো না? তোকে নিয়ে তো আমার সন্দেহ সেদিনই হয়েছে, যেদিন দেখলাম তুই আর প্রিয়তা ড্রয়িং রুমে কথা বলছিস, কিন্তু আমিও প্রিয়তাকে বুঝতে দেইনি তোকে আমি সন্দেহ করছি। রিসাদ এগিয়ে নিবিড়ের সামনে এসে, নিবিড়, তুমি সব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। 50 লক্ষ টাকা তুই কি করেছিস সেটা আমি জানি। প্রিয়তাকে নিয়ে থাকবি বলে ফ্ল্যাট কিনেছিস, কিন্তু পাশের ফ্ল্যাটের নেম প্লেটটা তোর চোখে পড়েনি। প্রিয়তাকে SMS দিয়ে ভয় দেখিয়েছিস, সেটাও আমার জানা। তোর কারণে ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আমার অজানা নয়। তুই কি ভাবছিস এত কিছু জেনেও আমি এত শান্ত কি করে? নিবিড় বসা থেকে উঠে দাঁড়িয়ে, মানুষ পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহ নিজে যখন ধৈর্য ধরে থাকে, তার পাপী বান্দাদের হাসরের দিন শাস্তি দিবেন, সেখানে তো আমি মানুষ। তুই ধৈর্য ধরে চিন্তা করতে থাক তোর শাস্তিটা কতটা ভয়াবহ হতে পারে, আর তুই আল্লাহর কাছে দোয়া কর নিবিড় যেন নিজের হাতে তোকে শাস্তিটা দিলেও সেটা যেন কম হয়। রিসাদ কি বললো বুঝতে পারছে না। নিবিড়ের সামনে আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। কেটে গেল কয়েকটা দিন। প্রিয়তার এখনও জ্ঞান নেই। সকালে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে নিবিড় বাড়ি ঢুকেই দেখে নাজিফা বেগম সোফায় বসে আছে আর নাদিয়া সামনে দাঁড়িয়ে। নিবিড় ভিতরে ঢুকেই, আপু, উনি এত সকালে এখানে কেন? নাজিফা বেগম তড়িঘড়ি করে উঠে গিয়ে নিবিড়ের সামনে দাঁড়িয়ে, আমি তোর মা, তোর বিপদের দিনে আমি তোর পাশে থাকবো না? মা, আপনি আমার মা হন? এটা তো আমি জানতাম না। আমার মা তো আমার রুমেই আছে। নিবিড়, তুই আমায় ক্ষমা করে দে। মানুষ তো ভুল করে, তাই না? আমিও ভুল করেছি। যে মানুষ না জেনে ভুল করে তাকে মাফ করা যায়, আর যে জেনে ভুল করে তাকে কি করে মাফ করা যায়? প্লিজ আপনি আর এই বাড়িতে আসবেন না, আমাদের একটু শান্তিতে থাকতে দিন। নিবিড় কথাটা বলেই উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই
নাজিফা জড়িয়ে ধরে। বাবা, আমি তো বলছি না আমি এই বাড়িতে থাকবো, আমি শুধু আমার সন্তানদের চোখের দেখা দেখতে চাই। সন্তান? কে সন্তান আপনার? এই বাড়িতে সালমা বেগমের সন্তানই কেবল, আর কেউ থাকে না। আর কত নিচে নামাবেন নিজেকে? লজ্জা হওয়া উচিত আপনার। আপনার জায়গায় আমি থাকলে জীবনও চেহারা দেখাতাম না। নাজিফা বেগম কান্নায় ভেঙে পড়েছেন, নিজেকে সামলাতে পারছেন না। নিবিড় উপরে যাওয়ার সময় নাদিয়াকে বলে গেল নাজিফা বেগমকে বিদায় করার জন্য। নাদিয়া এগিয়ে এসে নাজিফা বেগমের চোখের পানি মুছে, আপনি চলে যান। ভাইজাকে একবার ঘৃণার চোখে দেখে, তার দিকে ফিরেও তাকায় না। আপনার কান্না ওর কান পর্যন্ত কখনই পৌঁছাবে না। নাদিয়া, তুই আমায় ক্ষমা করছিস তো? নাদিয়া কিছুক্ষণ চুপ করে থেকে, আপনি বাড়ি যান, আর প্লিজ কখনো আসবেন না। আমার ভাই নিজেকে এইভাবে সামলাবে আমি বুঝতেই পারিনি। আপনি এই সময় ওর মনের আঘাতটা আর বাড়াবেন না। নাদিয়া কথাটা বলে আর দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। সালমা বেগম দূর থেকে দেখে নিজের চোখের পানি মুছে নিবিড়ের রুমে গেল প্রিয়তাকে দেখতে। নিবিড় প্রিয়তার পাশেই বসে কান্না করছে, নিজের মুখটা প্রিয়তার মুখের ওপর নিয়ে। বুড়ি, আর কতদিন ঘুমাবে? তোমার কি সত্যি ইচ্ছে করে না তোমার এই রাক্ষসটার বুকে মাথা রাখতে? নিবিড় চোখ থেকে ঝরে যাওয়া পানির ফোঁটা প্রিয়তার কপালে উপরে পড়তেই শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে। প্রিয়তার পাগুলো নাড়াচ্ছে। সালমা বেগম এসে হতভম্বের মতো তাকিয়ে আছে। নিবিড় প্রিয়তার অবস্থা দেখে তড়িঘড়ি করে ডাক্তারকে ফোন দিল। সিস্টার এসেই, ডাক্তারকে ফোন দিয়েছেন? নিবিড় শান্ত গলায় বলল, সিস্টার, ওর কষ্ট হচ্ছে অনেক, তাই না? সিস্টার কিছু বলল না, চুপ করে আছে প্রিয়তার দিকে তাকিয়ে। সিস্টার মনে মনে ভাবছে, আমি যে আন্দাজ করছি তা যদি সত্যি হয় তাহলে মিস্টার নিবিড় আপনি জিতে গেছেন। ডাক্তার এসে প্রিয়তাকে দেখে, আলহামদুলিল্লাহ মিস্টার নিবিড়, আপনার ওয়াইফের তো জ্ঞান ফিরেছে। নিবিড় অবাক হয়ে, হোয়াট? কিন্তু এটা কিভাবে সম্ভব? আর জ্ঞান ফিরলে তো এখনও তাকাচ্ছে না। আপনি একটু শান্ত হন এবং অপেক্ষা করুন, দেখবেন বিকেলের মধ্যে রোগী আপনার সাথে কথা বলবে, যদি আল্লাহ চান। নিবিড় ডাক্তারের কথা শুনে চোখ মুছে মুছে, মা শুনেছ, প্রিয়তা নাকি আমার সাথে কথা বলবে। সালমা বেগম মুখে হাসি ফুটিয়ে, আল্লাহ তোর ডাক নিশ্চয়ই শুনেছে। আমার ছেলে ঠিক মতো নামাজ পড়তো না, সে ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার বুড়ির জন্য দোয়া করেছে। প্রিয়তার অসুস্থ হওয়ার পর থেকে নফল রোজা রাখছে, তাকে তো আল্লাহ নিরাশ করবেন না। তার বুড়িকে যে ফিরে আসতেই হতো তার কাছে।